জি, ভারত বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের ঘটনা ঘটছে। আহ ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর নতুন সরকারের সঙ্গে যে একটি সম্পর্কের উন্নীতকরণের একটা আশা মানুষের মধ্যে জেগেছিল, দুই রাষ্ট্রের মধ্যে জেগেছিল। কিন্তু আমরা দেখলাম যে সেখান থেকে অনেকখানি ছন্দপতন, এবং আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিনের মধ্যে মালয়েশিয়া সফর যাচ্ছেন, সেখান থেকে তিনি চীনে যাবেন, এবং এটি আমরা সবাই বুঝতে পারছি যে আগে ভারত নাকি আগে চীন, সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে মালয়েশিয়া, এবং মালয়েশিয়া থেকে সেই চীন। তো এটা তো এখন সবার কাছে স্পষ্ট, বা ভারতও বুঝতে পারছে আসলে কি হতে যাচ্ছে, কোন দেশকে গুরুত্ব দিতে যাওয়া হচ্ছে। আহ আপনার কি মনে হয় যে এটির মধ্য দিয়ে, এই কূটনীতির মধ্য দিয়ে কি ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন কোনো ভালো জায়গায় যাওয়া সম্ভব কিনা বা যাবে কিনা? এবং বাংলাদেশের কূটনীতি বা পররাষ্ট্র নীতির লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে যে সবার সাথে সম্পর্ক রেখে, সবার সাথে বন্ধুত্ব রেখে কিভাবে জাতীয় স্বার্থ আদায় করা যায়, জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, সুরক্ষিত করা যায়। তা সেক্ষেত্রে তো ভূ রাজনীতির তো একটা টানাপোড়েন আছে। ভূ রাজনীতি বলতে আমরা শুধু এশীয় না, আমাদের প্রতিবেশী না, এশিয়ার বাইরে বড় যে বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, আহ এবং মধ্যপ্রাচ্যের দুটি যে অস্থির মধ্যপ্রাচ্য, সবটা মিলেই ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানটাকে আরো সুদৃঢ় করা। আমি মানে এটি এখন আমরা কতটা কৌশল কৌশল নিতে পারি এবং কাউকে অখুশি না করে আমাদের আমাদের যে স্বার্থ আদায় করতে পারি। আর সুতরাং কোনো দেশের সাথে বন্ধুত্ব হওয়া মানে অন্য দেশকে দূরে ঠেলে দেওয়া নয়। এই বার্তাটি আশা করি যে প্রধানমন্ত্রীর সফরের সময় দেয়া হবে। আর সুতরাং মালয়েশিয়া থেকে যদি তিনি চীন যান, আর সেটা তার দ্বিতীয় সফর হবে। এরপর কোথায় যাবেন ঢাকা ফিরে এসে দেখা যাবে। তবে এই মুহূর্তে তো বাংলাদেশ ভারতের মধ্যে একটা একটা টানাপোড়েন আছে সীমান্তে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে তাহলে কি এই যে এই সফরটি যে হতে যাচ্ছে মালয়েশিয়া এবং মালয়েশিয়া পরে চীন, মানে মানুষ তো ধরে নিয়েছে, বা ভারত তো এটা মনে করছে যে চীনকেই আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ভারতকে একটু বুঝ দেওয়ার জন্য, না আমি সরাসরি চীনে যাইনি, আমি আগে মালয়েশিয়া যাচ্ছি। তো মালয়েশিয়া হয় চীন সফরের মাধ্যমে কি এই বার্তাটি ভারত খুব সহজে মেনে নিবে যে না, আসলে আহ চীনকে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে না, সে তিনি তো 2 নম্বর রাষ্ট্র হিসেবে চীন সফর করলেন, এমন কোন বার্তা কি গ্রহণ করতে ভারত? আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের চাপানুতো তো থাকবেই। সেটা সেটা কিভাবে সামাল দেয়া। এখন ভারতের চীনের সাথে বাংলাদেশের যে নতুন চুক্তি হবে, সেই চুক্তিতে যদি ভারত সেটা চুক্তিগুলোকে কিভাবে দেখবে এবং সেখানে ভারতের স্বার্থ হানির কোনো আশঙ্কা আছে কিনা। যদি না থাকে, আমার মনে হয় না যে ভারত তাতে অসন্তুষ্ট হবে। তবে বাংলাদেশ ও চীনের মধ্যে কোনো চুক্তিতে যদি ভারতের স্বার্থ সংশ্লিষ্টতা থাকে, তখন সেটা তারা দেখতে চাইবে বা ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে যে সত্যি সত্যি সে তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা তাদের কি যদি এই সম্পর্কে তাদের ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো প্রভাব ফেলবে কি। যদি না ফেলে তাহলে তো তাদের ভারতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে যে বিষয়টি বেশ স্পর্শকাতর বলবো বা সংবেদনশীল, সেটি হচ্ছে যে তিস্তার যে প্রকল্প, সেটি ভারতে চীনের প্রস্তাব, বাংলাদেশকে চীনের প্রস্তাব দিয়েছিল। চীন চীনটা সেটা সম্মতিও দিয়েছে। এখন এটা প্রক্রিয়াটা কিভাবে এগোবে। আর এই তিস্তা নদীর অবস্থানটা এমন জায়গায়, সেখানে কোনো না কোনো ভাবে ভারতের পরোক্ষ হলেও তাদের সমর্থন না। কারণ আমরা এখানে রিজার্ভার করি বা অন্য যে প্রকল্পই করি, সেখানে পানিটা আসতে হবে কিন্তু উজানে। এখন যেটি বলা হয় যে আমরা বর্ষা মৌসুমে প্রচুর পানি পাই, প্রয়োজনের অতিরিক্ত পানি পাই, যা ওই এলাকাকে প্লাবিত করে দেয়। তখন যদি পানিটা আমরা ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে সেটা ব্যবহার করা যায়। একই যুক্তিতে কিন্তু পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন দুইটি প্রকল্প কবে হবে, কিভাবে হবে, এ নিয়ে বেশ টানাপোড়েন আছে। যদিও পদ্মা ব্যারেজ প্রকল্পের ঘোষণা সরকার দিয়েছে,
আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের আউটকাম বা ফলাফলটা কি দেখতে চাই। এরপর দৃশ্যত একটি সমাধান একটি সমস্যা, সেটা হচ্ছে এই মুহূর্তে পুশব্যাক পুশি, অর্থাৎ ভারতে বসবাসকারী কিছু নাগরিককে তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশি সীমান্তের এদিকে ফেরত পাঠাচ্ছে। এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারেন, সেটি বৈধ কাগজপত্র না থাকলে তাদের চিহ্নিত করলে সেটি তার দেশে ফেরত পাঠানোর একটা নিয়ম কানুন আছে, আইনি প্রক্রিয়া আছে। আর সেই আইনি প্রক্রিয়া না মেনে সীমান্ত দিয়ে এভাবে সীমান্ত রক্ষী দিয়ে এভাবে বা বাংলাদেশ সীমান্তের দিকে পাঠিয়ে দেওয়া, এটা প্রথমত অগ্রহণযোগ্য, অমানবিক এবং এই মানুষগুলোর প্রতি এক ধরনের অমর্যাদা করে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের যে জায়গাটি, যে আশার জায়গাটি তৈরি হয়েছিল, সেটি আসলে কেন হতে পারলো না গত 4 মাস? বর্তমান সরকারের মেয়াদ প্রায় 4 মাস হতে যাচ্ছে। এই 4 মাসেও কেন রিবিল্ড করা গেল না সম্পর্ক উন্নয়নের যে বিষয়টি? এই সরকার এসেছে 5 বছরের জন্য, সুতরাং 4 মাস কিন্তু একটা বড় সময় নয়। কিছু কিছু ক্ষেত্রে তো আলাপ আলোচনা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের যিনি হাই কমিশনার হিসেবে এসেছেন এখানে, তিনি অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সুতরাং ভারত বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে বলেই কিন্তু এরকম একজন ব্যক্তিকে কূটনীতিক হিসেবে হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে, এটি একটি বিষয়। আর যে আপনি পুশিনের বিষয়টি, যে সীমান্তে ঠেলে দেওয়ার বিষয়টি, এটা ভারতের অতি সম্প্রতি যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের একটি প্রতিক্রিয়া। আর সেখানে বিজেপি নির্বাচিত হলে কি করবে সেটা তাদের অঙ্গীকার ছিল। আবার তৃণমূল যে দলটি নির্বাচিত হতে পারেনি, তাদের এক ধরনের অঙ্গীকার ছিল বা এক ধরনের নীতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো এক দেশের অন্য দেশের নাগরিক থাকতে, ভারতের তো অনেক নাগরিক কাগজপত্র ছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্র, এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু তাদেরকে যেভাবে ফেরত পাঠানো হয়েছে সেটা নিশ্চয়ই মর্যাদার ভাবে নয়। ভারত সেটাকে প্রতিবাদ করেছে, মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ করেছে। বাংলাদেশেও যুক্তরাষ্ট্র থেকে এই ধরনের নাগরিকদের পাঠানো হয়েছে এবং সুতরাং রাষ্ট্র তো মানুষের জন্য, রাষ্ট্রের জন্য মানুষ নয়। এটি হচ্ছে, এবং ভারতের এখানে একটা দ্বৈত নীতি আছে। যারা যারা অমুসলিম, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে কিন্তু এই নীতি তারা গ্রহণ করছে না, ঠেলে দেওয়ার নীতি গ্রহণ করছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে অসহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করছে কারা? ভারত, নাকি আমাদের দিক থেকে কোনো ঘাটতি রয়েছে যে সম্পর্ক উন্নয়নের যে জায়গাটি, সেটি এখনো ভালোভাবে নির্মাণ হচ্ছে না? এর পিছনের কারণগুলো আসলে কি? এর পিছনে দীর্ঘদিনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি আছে। আপনারা জানেন যে দেশ বিভাগ হয়েছিল 1947 সালে, দেশ বিভাগ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশগুলো পাকিস্তানের অংশ হবে, তৎকালীন পাকিস্তানের, যার একটা অংশ বাংলাদেশ, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত হবে। কিন্তু এই যখন দেশ ভাগ হলো, তখন দুই দেশেরই সংখ্যালঘু মানুষের বা জনগোষ্ঠীর স্বার্থ বা অধিকারের বিষয়টি কেউ দেখে। মুসলিম লীগ এবং কংগ্রেস এবং ব্রিটিশের ভেদ নীতি সহজ সমাধান হিসেবে আছেই, সাম্প্রদায়িক একটি দৃষ্টিভঙ্গি আছেই দুই রাষ্ট্রের মধ্যে। আজকে সেই 47 থেকে আজকে 2026 সেই সমস্যাটি রয়েই গেছে। এখন ধরুন বাংলাদেশ থেকে যদি কেউ ভারতে বা অন্য দেশে যেতে বাধ্য হয়, সেটি কারা হবে? এখানকার যারা সংখ্যালঘু, এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী। না, আমি শুধু ওই বিষয়ে যাচ্ছি না, আমি শুধু পুশ আউট না, মানে এই যে গঙ্গা চুক্তি, গঙ্গার পানি চুক্তি, যে নবায়নের বিষয়টি, তিস্তা চুক্তি, কিংবা আরো যে অন্যান্য বিষয়, সীমান্ত সংক্রান্ত সমস্যা,
আরো যে বিষয়গুলো রয়েছে, বাণিজ্য ঘাটতি, বিশেষভাবে কূটনৈতিক যে সম্পর্ক, সেই জায়গাগুলোতে কেন এত মানে ফারাক বা বিভেদের রেখা স্পষ্ট হচ্ছে? যে প্রশ্নটি আপনি করেছেন সে প্রশ্ন আমারও। দুই প্রতিবেশীকে একসঙ্গেই থাকতে হবে। আমরা প্রতিবেশীকে বাদ দিয়ে চলতে পারবো না, তারাও প্রতিবেশীকে বাদ দিয়ে চলতে পারবে। তো সুতরাং এই রাজনৈতিক সীমানাকে স্বীকার করেই দুই দেশের মানুষের কল্যাণ হয়, দুই দেশের মানুষের স্বার্থ রক্ষা হয়, এরকম পরিবেশই তৈরি করতে হবে। আর দেখুন, আর বাংলাদেশ ভারত সীমান্তটা এমন ভাবে করা, বিশেষ করে বাংলায়, যে কারো বাড়ির এক অংশ পড়েছে বাংলাদেশে, আর এক অংশ ভারতে। সুতরাং এটি মানে এই রাষ্ট্রীয় রাজনৈতিক বিভাজনের বাইরেও একটা সম্প্রদায়, একটা সাংস্কৃতিক বন্ধন আছে, ভাষা ঐতিহ্যের বন্ধন আছে। সেটা স্বীকার করে সমস্যাটির সমাধান করতে হবে। ধর্মীয় দৃষ্টিতে সমস্যার সমাধানের চেষ্টা করলে হবে না। সাংবাদিক সোহেল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই এই কথা আমাদেরকে স্পষ্টভাবেই উচ্চারণ করতে হবে যে দুই রাষ্ট্রের মধ্যকার যেই সন্দেহগুলো যে সব জায়গায় রয়েছে, যেই কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে, তাদের মধ্য থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। না, আমাদের দুজনে মিলে শক্তি। 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, লাগায় মাগায় বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসছে আইসে এই যে সব সাংবাদিক হয়েছে। এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছিল গিয়ে এই ওই যে ওই সময় মা লাগায় আসছিল, যে ওর মা লাগানোর ফসল হইলো এটা। তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে, বোন রে, ভাবিরে সবটিরে নিয়ে যা, আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক, নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না। ভাই, এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন, একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক, তো সব কিছু জানে, ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপেরও এই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ, ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন, মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্যই চীন ওই দিক থেকে তোরা লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে,
ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত। এখন সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হইলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেটা কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনরা লাগাইছে না পাকিস্তানিরা। তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম। দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস সারা লাগাই দিত, লাগাই দিলে পেট বাইদা যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইরকম কোশ্চেন করে। আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনাই দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসে, ওদের মা বোন ভাবি টাবি ওগুলোরে লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া। সেই বাচ্চা পয়দা এটা কি হলো? পাকিস্তানি বীজ। সো এই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই। ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার বললে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে, মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিলো সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে। কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 63, 62 সব আয়ুব খানের আমলে। বেশিরভাগই আয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রগোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব
এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম, যুদ্ধ হয়ে ওই পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, দুই দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। সো এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগায় প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট আপনি অবাক হয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে? গেল 4-5 বছর আগে কাজ শুরু হইলো, এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তান এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওইটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে এই পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল? যুদ্ধ করে দুইটা দেশই সেই 71-এ ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে আমাদের স্বাধীনতা সব শেষ। ওরা স্বাধীনতাটা নিয়ে আসছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই হয়েছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আমরা আবার এক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। সমস্যা কোথায়? চিকেন নেকটা এই দিক দিয়ে খাইয়ে দিব, তারপর ওইদিকে মণিপুর টনিপুর ওরা সুন্দর হয়ে যাবে, ওইদিকে পাঞ্জাব ধরেন এক চান্সে এদিকে স্বাধীন হয়ে যাবে, ওইদিকে লাদাখ মাদাখ অরুণাচল যা আছে চীন আর একটু ধাক্কা দিয়ে নিয়ে নিল, পাকিস্তান আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর দুইটাই পাকিস্তান নিয়ে নিল, ব্যাস শেষ খেলা। আর ওদের এই যে বিশাল বড় বড় করে না, এমনি পূর্ব পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ পাকিস্তানের সাথে চলে, মমতা দিয়ে এখন আরামসে চলে আসবে আমাদের সাথে, নিয়ে নেই। সমস্যা কোথায়? নিয়ে ওদেরকে পাকিস্তান এখন যেটুকু আছে ওইটুকু বানায় দিয়া আমরা দুই পাকিস্তান মিলা ওদের চারিদিকে একটু ধরি জাতা দিয়া, সমস্যা নেই তো। তো তোমাদের কাছ থেকে আমাদের এইসব কথাবার্তা শোনার জন্য আমরা এত মানুষ এই গেল 15 বছরের জীবন দেয় নেই। কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। পাকিস্তান বললেই চ্যাত করে ওঠার কিছু নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমরা পাকিস্তানের সাথে এক হইতে চাই, পাকিস্তান আমাদের সাথে আসুক, পাকিস্তান আমাদের বাপ লাগে, আমরা কোনোদিন বলি নাই। পাকিস্তানকে আমাদের দরকার, আমাদের পাকিস্তান দরকার। আমার সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএকে আমার দরকার, ইউএসএর আমাকে দরকার, আমার ইউএসএকে দরকার, আমার চীনকে দরকার, টার্কি, যার সাথে আমার একমাত্র শত্রু হলো কি এই পৃথিবীর মধ্যে ভারত। এছাড়া আমার দুনিয়ায় কোনো শত্রু নাই। ব্যাস, কথা একদম পরিষ্কার। এদের পক্ষে যে যারা কথা বলবে তাদের পয়দা হয়েছে, ওর মা বোনরা ছিল ওই পারে 71-এ, আর আরেকটা হইল গিয়া আপনার এই কি বলে এই যে মিডিয়াতে আপনি দেখেন এই মুহূর্তে বিশেষ করে এই যে সাংবাদিক প্রশ্নগুলো, এরকম সাংবাদিক কিন্তু মিডিয়াতে অভাব নেই। এরা গেল 15 বছরে হাসিনার পা চেটেছে, তাদেরকে এখন পর্যন্ত সরানো হয়নি এবং এরা এখন ঘাপটি মেরে আছে, কিচ্ছু বলে না। আমি একদিন আগে বিডি ক্রিক টাইম, এই বিডি ক্রিক টাইম, সম্ভবত বিডি ক্রিক টাইমই এদের একটা পেজ, ওমা তারা এই জাইমা রহমানের একটা ছবি দিয়েছে। জাইমা রহমান হা করে আসছে, তার মানে দাঁতগুলো খুব বাজে। ভাই আমি হাসি দিলে আমার যদি আপনি 10টা ছবি তোলেন, আমার কোনো জায়গায় খুব বাজে লাগবে, কোনো জায়গায় একটু ভাল লাগবে, কোনো জায়গায় অনেক ভাল লাগবে, কোনো জায়গায় অনেক খারাপ লাগবে। তা আপনি হিসাব করে একটা ছবি ব্যবহার করতে হবে, তাই না? পুরা মুখটা হা করে মানে একটা বিকৃত একটা ছবি দিয়ে তারপরে এটা এমনি আমি গতকালকে একটা পোস্টও করেছি এটা নিয়ে। এটা এমনিতেই হয় নাই। এর আগে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া পাটা খুঁড়িয়ে হাঁটছিল, এই মুন্নি সাহা সেই ভিডিওটা নিয়ে তার নিউজের মাঝখানে অপ্রাসঙ্গিকভাবে তার এই পায়ের মুভমেন্টটা সে ওইখানে চালিয়ে দিয়েছে। সেটা নিয়ে আর মানে সমস্যা হয়েছিল পরে। যাই হোক, তো এদেরকে চিহ্নিত করতে হবে। বিএনপি যদি মনে করে যে সব আপনাদের লোক, জীবনে যদি ওদের হাতে সুযোগ আসে তখন বুঝাই দেবে ওরা কাদের লোক। এই যে সাংবাদিক এই প্রশ্ন করেছে তার বিচার হইতে হবে। এই যে ভারতের হাই কমিশনার খনিকের ছেলে, এই খনিকের ছেলে যে এখানে আসছে, এরে আপনার বিচার করতে হবে। এর কাছে কৈফিয়ত চাইতে হবে যে এক আকাশ এক বাতাস এইসবের মানে কি রে নোটির ছেলে, এটা তোরে কে শিখাইছে? কারণ ভাই এইসব ভিডিওটির এইসব কথাবার্তা। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী মোটামুটি একটা বড় চ্যালেঞ্জকে সামনে নিয়ে তিনি এগোতে চাইছেন এবং তারই অংশ হিসেবে আমরা জানি যে আগামী 21শে জুন
আর মাত্র 3-4 দিন পরেই তিনি মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং সেখান থেকে 22শে জুন তিনি চীন সফরে যাবেন। এবং নিঃসন্দেহে কথা বলা যায় যে মালয়েশিয়া যাওয়াটা স্রেফ না হলে মোটামুটি একটা কৌশলের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার কারণ আগে ভারত না চীন, চীন না ভারত, এটি অন্তত তিনি দেখানোর চেষ্টা করছেন, না আমি আগে চীনে যাচ্ছি না, আগে মালয়েশিয়া। যদিও বিষয়টি সবার কাছে পরিষ্কার এবং অবশ্যই ভারতের কাছে তো পরিষ্কার বটেই। এবং এই বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, উদ্বেগের সৃষ্টি হয়েছে নানান জায়গা থেকে। আবার কেউ কেউ আশাবাদিতার জায়গাও দেখছেন। যদিও মালয়েশিয়াও আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ দেশ নয়, সেখানে 10 লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। প্রবাসী বাংলাদেশের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ কিংবা মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও বৃদ্ধি করতে নিশ্চয়ই এই সফরের গুরুত্ব আছে। কিন্তু চ্যালেঞ্জ তো রয়েছে, সেই চ্যালেঞ্জকে কিভাবে উত্তরাতে পারবে বিএনপি সরকার? ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে টানাপোড়েনের চরম টানাপোড়েন চলছে, সেটি শুরু হয়েছিল ডক্টর ইউনূস সরকারের সময় থেকে এবং পরবর্তীতে নয়াদিল্লিতে ডাক্তার জাহেদকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, সেই অবস্থার মধ্যে কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে বিএনপি সরকারের জন্য বা তারেক রহমানের জন্য এই চীন সফর অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জের। ভারত নিশ্চয়ই বিষয়টিকে স্বস্তির চোখে দেখছে না এবং এই চ্যালেঞ্জ যেমন আমাদের জন্য, বিএনপি সরকারের জন্য, ঠিক একইভাবে ভারতের জন্য। এখন চীনে যে কারণে যাওয়া হচ্ছে, বিএনপি যেটি বলার চেষ্টা করছে বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য মোটামুটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তুলে ধরা হচ্ছে, তা হচ্ছে চীনের সঙ্গে অবকাঠামো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে ডাবল প্রায়োরিটি দেওয়ার চেষ্টা। চীন নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক অনেক বড় অংশীদার। এই মুহূর্তে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ বাংলাদেশে, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ $2.67 বিলিয়ন। পদ্মা সেতু সহ দেশের বড় বড় অবকাঠামো নির্মাণে তারা একসাথে কাজ করছে এবং সামনে যে আরও যে বড় অবকাঠামোটি নির্মাণের ক্ষেত্রে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের অর্থায়নে, সেটি হচ্ছে তিস্তা প্রকল্প। এই তিস্তা প্রকল্প নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে এবং ভারতও অর্থায়ন করতে চাইছিল, যাতে চীন এই প্রকল্প অর্থায়ন না করে। এই প্রকল্পে ভারত এবং চীনের অর্থায়নে যার যা জায়গা থেকে অবশ্যই স্বার্থের বিষয় রয়েছে। যেহেতু এই প্রকল্পটি যেখানে নির্মাণ হবে ভারতের চিকেন স্নেকের কাছে, তার আশপাশেই ভারতের 7 রাজ্য, তো চীন যদি এই প্রকল্প অর্থায়ন করতে পারে, ভারতের বিশেষ একটি অংশ নজরদারিতে তারা রাখতে পারবে এবং সেটি ঠেকাতেই ভারত চাইছিল যাতে চীন এটিতে অর্থায়ন না করে। কিন্তু এটিও তো সত্য কথা, ভারত যতটা না বেশি আগ্রহ দেখিয়েছে, তার চেয়ে আমরা ধীর গতি দেখছি এই বিষয়ে তাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। বাংলাদেশের উপরে ভারতের নির্ভরশীলতা অথবা বাংলাদেশের কাছে ভারতের যে চাওয়াটি, তা তো মূলত তাদের সীমান্ত নিরাপত্তা। প্রায় 4000 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত তাদের সাথে এবং সেই সীমান্ত নিরাপত্তার মানে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থানের যে একটি চরম আস্ফলন আমরা দেখেছিলাম, সেই বিষয়টি যে একেবারে তা মিলিয়ে গেছে নিশ্চয় তা নয়। সেটি যেমন রয়েছে, সেই উদ্বেগের পাশাপাশি যদি চীন এই প্রকল্প অর্থায়ন করে, তাদের উদ্বেগের মাত্রা আরও বেশি বেড়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে ভারত বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছিল, দৃশ্যমান এটি। আমরাও তো বন্ধুত্ব চাই। ভারত যে অনেক বেশি আগ্রহী ছিল সম্পর্কটা ঝালাই করতে, রিবিল্ড করতে, তার নানান ধরনের এক্সাম্পল এর মধ্যে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় নির্বাচনের আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজে ছুটে এলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নিজে ফোন দিলেন, সেখানে সে দেশ সফরের জন্য সব পরিবারে আমন্ত্রণ জানালেন। কিন্তু তারপরও চীনের প্রতি বন্ধুত্বের হাতটা
অনেকটা বাড়িয়ে দিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন আসলে এই মুহূর্তে এসে কতটা সাহায্যের হাত বাড়াবে? এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে তিস্তা প্রকল্পে তারা অর্থায়ন করবে যদি বাংলাদেশ চায়, এটা নিশ্চিত। কিন্তু মার্কিন চুক্তিতে যেভাবে আমাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়টি একেবারে বিকিয়ে দেওয়া হলো, আমাদের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলা হলো, তাতে করে চীন নিশ্চয়ই বাংলাদেশকে সাহায্যের ক্ষেত্রে বা সহযোগিতার ক্ষেত্রে এই বিষয়টিকে সামনে নিয়ে এসে নানান ধরনের শর্ত আরোপ করার চেষ্টা করবে। না করে উপায় নেই। খুব সাধারণ জ্ঞানে এটুকু বোঝা যায়। তার কারণ মার্কিন চুক্তিতে কি রয়েছে, আমি আপনারা যে কেউ ইচ্ছা করলে সিপিডির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। তাদেরই একটি পর্যবেক্ষণ তুলে ধরছি, যদিও তারা এসব কথা বলেছে, এর মধ্যে নানান পর্যায়ে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন মার্কিন চুক্তি আমাদের জন্য কতটা ক্ষতির। এই আলোচনার জায়গায় সুবিধার্থে সিপিডির অংশ বিশেষ একটু তুলে ধরছি আপনাদের সামনে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি ও সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। শুধু আগে থেকে চালু থাকা চুল্লির ক্ষেত্রে যদি অন্য কোনো বিকল্প সরবরাহকারী না থাকে তখন সীমিত ছাড় পাওয়া যাবে। ফলে ভবিষ্যতে রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক খাতে কাজ করা প্রায় বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির 4.3 অনুচ্ছেদে আরও বলা রয়েছে যে বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশ, মানে যুক্তরাষ্ট্রের সংজ্ঞায় চীন এবং রাশিয়া তো নন মার্কেট দেশ, এই দেশগুলোর সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। বুঝুন অবস্থা। মানে কিছু করতে গেলে যুক্তরাষ্ট্র অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্র কি অনুমতি দেবে সব কিছুর ক্ষেত্রে? চীনের সাথে সব ধরনের বাণিজ্য করার ক্ষেত্রে? আবার এই ধরনের চুক্তি থাকার ফলে চীনও কি সাহায্যের হাত বাড়িয়ে দিবে? চুক্তির আরেকটি ধারায় যেমন বলা রয়েছে যে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা রক্ষায় সীমান্ত বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। এবং মানে যা বোঝানো হচ্ছে যে বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে কার্যত একই অবস্থানে দাঁড়াতে হবে। এখন আমরা আমাদের অস্ত্র আমদানিতে তো প্রায় পুরোপুরি নির্ভরশীল চীনের উপরে। আবার ভারতের সঙ্গেও নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক সম্পর্ক একেবারে কম নয়, অনেক ক্ষেত্রেই আমরা তাদের উপর নির্ভরশীল। ভারত থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎ যদি কোনো কারণে ভারত বন্ধ করে দেয়, যে কোনো অজুহাতে বা যে কোনো কারণে, নিশ্চয়ই বাংলাদেশের বিপাকে পড়তে হবে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এই যে ইরান মার্কিন যুদ্ধের মধ্যে যে তেলের একটা ভয়াবহ সংকট আমাদের সৃষ্টি হলো, আমরা তড়িৎ গতিতে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে আসতে সক্ষম হলাম বা নিয়ে এলাম। এবং চাল, পেঁয়াজ, আদা, ডাল, রসুনের মতো কাঁচা মালের উপরেও আমরা অনেকখানি নির্ভরশীল। অনেকে বলল যে এগুলো কী দরকার, এগুলো না আনলেই হয়। এগুলো স্রেফ রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে বলা। আমরা মানে যারা এই কথাগুলো বলেন হিসাব কষে দেখেন না যে এই জিনিসগুলো যদি অন্য জায়গা থেকে আনতে হয় আমাদেরকে কী পরিমাণ মাসুল দিতে হবে, কী পরিমাণ খরচ বাড়তে দিতে হবে। এবং তৈরি পোশাক শিল্পের যে প্রধান কাঁচামাল, তুলা আমদানির প্রধান উৎস ভারত, সেই জায়গাটিতে কি হবে? মোদ্দা কথা এটুকু আমরা বলতে পারি যে এই মার্কিন চুক্তিটি না থাকলে নিশ্চয়ই ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা কম্পারেটিভলি অনেক সহজ হতো চীনের সাথে এবং ভারতের সাথে। একটা জটিল সমীকরণে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। তারপরেও বিএনপি সরকার চেষ্টা করছে
কিন্তু এই চেষ্টা কতটুকু সফল হবে, কতটা তাদের জন্য চ্যালেঞ্জের? আমরা দেখলাম যে এই ধরনের চুক্তি থাকার পরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ছুটে গেলেন, তাদের কাছ থেকে তেল বা জ্বালানি সংগ্রহে নানান ধরনের কথাবার্তা নাকি হয়েছে। আমাদের মাথায় ঠিক আসছে না যে এই চুক্তি থাকার পরেও কীভাবে রাশিয়া যাচ্ছে, চীন যাচ্ছে, সবাইকে হাতে রাখার চেষ্টা করছে, এদিকে ভারত রয়েছে। একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মনে আছে তো 2024-এর 5 আগস্টের ঠিক আগেই জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। তিনি তো দুরাষ্ট্রকেই হাতে রাখার চেষ্টা করছিলেন অনেক কৌশলে। তারপরেও চীন যেমন ভারতের সাথে অতি ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি, সাবেক প্রধানমন্ত্রী অনেকটা অপমানিত হয়েই ফিরতে হয়েছিল। তার কারণ সে দেশের প্রেসিডেন্ট তখন তাকে পর্যাপ্ত সময় দেননি, শি জিনপিং। এবং যে পরিমাণ ঋণের আশা করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, একেবারে তার ছিটে ফোটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আবার যেই গণ আন্দোলনটি সংগঠিত হলো সেটির পিছনেও ভারতের একটি প্রাথমিক হাত রয়েছে বলে অনেকে মনে করেন। তখন বাংলাদেশ চীনের প্রতি, মানে আওয়ামী লীগ সরকার চীনের প্রতিও অনেক বেশি ঝুঁকে পড়ছিল। এখন তারেক রহমান যে পদক্ষেপগুলো নিয়েছেন, আমরা জানি না সেটি আমাদের দেশের জন্য কতটা স্বস্তি বা সফলতা বয়ে নিয়ে। দর্শক, সারা দেশ, সারা জাতি, বেশিরভাগ মানুষই যখন আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের ক্ষমতা শেষ হওয়ার মাত্র 72 ঘন্টা আগে করা গোলামির চুক্তি নিয়ে সমালোচনায় মুখর, বাংলাদেশের বাম রাজনৈতিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই চুক্তি বাতিল করতে হবে, রাজপথে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। এরকম অবস্থায় আমরা মোটামুটি যখন কনভিন্সড যে এই চুক্তি মূলত গোলামির চুক্তি, এই চুক্তি দেশ বিক্রির চুক্তি, এই চুক্তির মাধ্যমে মার্কিন সাম্রাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই চুক্তির মাধ্যমে মার্কিন যুদ্ধ জাহাজ আমাদের কি বলবো যে বন্দরে নোঙর করবে, আমাদের বিমানবন্দর তারা ব্যবহার করবে, নানা ধরনের আয়োজন যখন চলছে, ঠিক তখন এই চুক্তির ব্যাপারে বারবার পজিটিভ কথা বলে আসা সরকারের এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, যিনি কিনা ইউনূসীয় যুগে ইউনূসের এই চুক্তি তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাইপাস করে তিনি এবং ইউনূস দুইজন মিলেই মূলত, আর সাথে বাণিজ্য উপদেষ্টা বশির, এই তিনজন মিলেই মূলত এই চুক্তির ব্যাপারগুলো করেছেন, অন্যদের জানতেও দেননি, বুঝতেও দেননি। সেই ডক্টর খলিল এবার সংসদে দাঁড়িয়ে বললেন এই চুক্তি নাকি বাংলাদেশের জন্য গর্বের, বাংলাদেশের জন্য মঙ্গলজনক, বাংলাদেশের জন্য দারুণ কিছু বয়ে আনবে। গোলামি যদি গর্বের হয়, গোলামি যদি দারুণ কিছু বয়ে আনে, তাহলে ওই কি বলে সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের মতো, দাগে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চলুন ভালো কিছু তিনি কি বলছেন, কেন বলছেন, নাকি তিনি কিংবা বিএনপি সরকার এটাকে ভালো বলতে বাধ্য, কোনো ধরনের চাপে পড়ে এই কাজগুলো করছেন, নাকি তিনি মূলত পররাষ্ট্রমন্ত্রী হয়েছেনই যেন এই চুক্তির ব্যাপারে যেটা ইউনূস সরকারের আমলে হয়েছে সেটার ধারাবাহিকতা যেন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমরা আসলে কিছুই বুঝি না, শুধুমাত্র একটু বুঝে দেখতে চাই তিনি কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রফেসর ইউনূসের মেটিকুলাস নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে তৎকালীন সময়ে বিএনপি নেতারাই বিতর্ক তৈরি করেছিলেন, বলেছিলেন প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে যে আপনার হুঁশ থাকা দরকার, একজন বিদেশি নাগরিককে ডেকে এনে দেশের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন। এখন অবশ্য সেই ব্যক্তিকেই সেই নেতাদের খুবই কাছাকাছি দেখছি এবং সেই দলেরই পররাষ্ট্রমন্ত্রী তিনি হয়েছেন। রাজনীতিতে অনেক কিছুই হয়, রাজনীতিতে গতকালকে যেটা অসম্ভব মনে হয়েছে আজকে সেটা সম্ভব হবে, এটাই রাজনীতি। কি বলছেন তিনি, জাগো নিউজের এই শিরোনামটা দেখে নিন। সংসদে পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।
বাংলাদেশের অবস্থান নাকি শক্তিশালী হবে, অথচ আমরা কি আমরা বোকা বোকা ভাবনা ভাবছি বাংলাদেশ গোলাম হয়ে যাবে, গোলামের চুক্তি করা হয়েছে। কিন্তু আমাদের এই মহান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাংলাদেশের অবস্থান আরও অনেক শক্তিশালী হবে। তাহলে কি আমরা বাংলাদেশ মানে আমেরিকার কাছাকাছি শক্তি, রাশিয়া কিংবা ব্রিটেন কিংবা চীন এরকম কোনো শক্তিতে রূপান্তরিত হব এই চুক্তির মাধ্যমে? কি বলছেন তিনি? পররাষ্ট্রমন্ত্রী খলিল বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ বাণিজ্য চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। এটা তো আগেই ছিল রে ভাই, মার্কিন তুলা ব্যবহার করার আগেই শূন্য শুল্ক ছিল, তাহলে আপনি নতুন কি আনলেন? এখানে বলা হয়েছে যে চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এই তো কদিন আগে বন্দর থেকে একটা জাহাজ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফিরে চলে গেল, এটাই বোধহয় শক্তিশালী হওয়ার নমুনা। এই তো কদিন আগে রাশিয়ার কাছ থেকে আমরা তেল কেনার অনুমতি চেয়ে চিঠি পাঠালাম, দরখাস্ত পাঠালাম মার্কিন কর্তৃপক্ষের কাছে যে হুজুরের বিনীত নিবেদন এই যে হুজুরের মর্জি হয়, হুজুর আমরা আমার নিজের টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, আপনি একটু অনুমতি দিয়ে বাধিত করেন। এটাই বাংলাদেশের শক্তিশালী অবস্থান, সেটাই তিনি বোঝাচ্ছেন হয়তো। জাতীয় সংসদে তিনি এই কথা বলেন। খলিলুর রহমানের ব্যাপারে কথা আসে, তিনি বলেন যে রপ্তানি বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, বিডা, হাস্যকর সার্কাস যে প্রতিষ্ঠান বিডা, যেখানে আশিক চৌধুরীকে নিয়োগ দিয়েছিল প্রফেসর ইউনুস, যিনি ওই বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া ছাড়া আর কিছু মানে ঘোড়ার আন্ডাটাও তিনি করতে পারেননি, সেই তাকে এখনও এই সরকার রেখে দিয়েছে বিডার দায়িত্বে। সেটাকেও অনেকে মেটিকুলাস ব্যাপার হিসেবে দেখেন যে এই আশিক চৌধুরী, যিনি একজন বিদেশি নাগরিক, তিনি ইউনুসের মানে নিয়োগকৃত একজন ব্যক্তি, যাকে নিয়োগ দিয়ে প্রফেসর ইউনুস বহু সার্কাস দেখিয়েছেন, বহু স্বপ্নের বুলি আউড়িয়েছেন, এই বিনিয়োগ হবে, ওই বিনিয়োগ হবে, সারা পৃথিবী নাকি তার কাছে দরখাস্ত পাঠাচ্ছে, দরখাস্তে সয়লাভ হয়ে যাচ্ছেন, অথচ বিদেশি 1 টাকা বিনিয়োগ আনতে পারেননি। এখন আশিক চৌধুরী নতুন ভিন্ন কথা শোনাচ্ছেন যে এটা না হলে বিনিয়োগ হবে না, ওটা না হলে বিনিয়োগ হবে না। তখন কোথায় ছিলেন যখন একটা মানে ইংরেজিতে একটা স্মার্ট প্রেজেন্টেশন দিয়ে জাতিকে একটা রঙিন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিলেন যে এই বুঝি বিলিয়ন ডলার বিনিয়োগ চলে আসছে বিদেশ থেকে? এসেছে তো ঘোড়ার আন্ডা। আমরা আসলে বুঝতে পারছি না প্রফেসর ইউনুসের অনেক কিছুই মানে এখনো এই সরকারের ওপরে চাপিয়ে দেওয়ার ব্যাপার চলছে কিনা, নাকি এই সরকার একটা বড় ধরনের ফাঁদের মধ্যে রয়েছে, যে ফাঁদটার নেতৃত্ব এখনো প্রফেসর ইউনুসের হাতে রয়েছে। নেতৃত্ব মানে হচ্ছে যে আমেরিকার যে মানে এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রফেসর ইউনুসকে পাঠানো হয়েছিল, সেই এজেন্ডা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে এই সরকারের ওপরে চেপে বসতে চাইছে। রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার হিসেবে বিএনপির দায়িত্ব হবে এই চাপগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলোকে কৌশলে এড়িয়ে যাওয়া। নতুবা প্রফেসর ইউনুসের মতো নিশ্চয়ই তারেক জিয়া দেশ বিক্রির কোনো চুক্তি করতে পারবেন না, কারণ কোনো রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতা, বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারা দেশকে বিলিয়ে দিয়ে নিজের মুনাফা অর্জন করবে এরকম ভাবনা রাজনীতিবিদদের মাথায় থাকে না। ওই ভাবনা মানে নিজের কিভাবে কর, সুদ এগুলো মৌকুব করে নেওয়া যায়, এরকম চিন্তা যে মেটিকুলাস মানে শান্তির দূতের মাথায় থাকে, ওটা তিনি পারেন, তার পক্ষে সম্ভব। কারণ বাংলাদেশে বাস না করলে তার কিছুই যায় আসে না। গ্রামীণ ব্যাংক দিয়ে সাধারণ মানুষের উন্নয়নের নামে সাধারণ মানুষের গোয়াল থেকে গরু খুলে আনার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই মূলত তিনি
কাজ করেন। যখন বাংলাদেশের শিশু হাজারো শিশু হামে মারা যাচ্ছে, তখন সেই শিশুদের নিয়ে একটি কথা বলেন না, অথচ তার বিদেশি একজন বন্ধু মারা গেলে ফেসবুকে বিশাল এক মানে রচনা লেখেন, শোক জানিয়ে শোকে তিনি কাতর হয়ে যান। হামের টিকার মানে মহামারী সংকট তৈরি করে আজকে হাম মহামারীতে রূপান্তরিত করে তিনি বিদেশি মানে চিকিৎসা সংক্রান্ত লোকদের নিয়ে এসে কিভাবে গ্রামীণ সেন্টার